সাধারণত যখন কোনো শারীরিক সমস্যার কথা বলা হয় তখন সেখানে আসলে একটা স্পষ্ট প্রমাণ থাকে। মানে ধরুন কারো হাত ভেঙে গেলে বা পেশিতে টান লাগলে এক্স-রে বা এমআরআই রিপোর্টে সেই সমস্যাটা খুব পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, একদম ঠিক। ডাক্তার কেবল আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারেন যে সমস্যাটা ঠিক এখানে, মানে হাড়ের এই জায়গাটাতেই চির ধরেছে। ব্যাপারটা তখন খুব ছকে বাঁধা আর যৌক্তিক মনে হয়, তাই না? হ্যাঁ, আর এই দৃশ্যমান প্রমাণ থাকার কারণেই মানুষ আসলে খুব সহজেই শারীরিক অসুস্থতাকে মেনে নিতে পারে, কারণ সেখানে সংশয়ের কোনো জায়গায় থাকে না। মানে হয় হাড় ভেঙেছে, নয়তো ভাঙেনি। রাইট। কিন্তু যখন আমরা মানুষের মন, মানে অবচেতন মানসিক চাপ বা ট্রমার জগতে প্রবেশ করি, তখন যেন সেই এক্স-রে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে যায়। একদম তাই। ভেতরের ঝড় বাইরে থেকে বোঝার আসলে কোনো উপায়ই থাকে না তখন। ঠিক। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে একজন মানুষ তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন, তার ক্যারিয়ার একেবারে তুঙ্গে, কিন্তু ভেতরে ভেতরে তার মনস্তাত্ত্বিক ইঞ্জিনটা যে ওভারহিট হয়ে যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় আছে, সেটা বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না। হ্যাঁ, আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটি অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক রোলার কোস্টার নিয়ে কথা বলবো। আমরা বিশ্লেষণ করব ড্যান হ্যারিসের লেখা বেস্টসেলার বই 10% হ্যাপিয়ারের মূল বিষয়গুলো। আমাদের হাতে থাকা তথ্যের উৎস হল মূলত এই বইটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। রাইট। আর আজকের এই আলোচনার মূল লক্ষ্য বা মিশন হল কিভাবে একজন চরম সংশয়বাদী এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী নিউজ অ্যাঙ্কার লাইভ টিভিতে প্যানিক অ্যাটাকের শিকার হওয়ার পর নিজের সেই চঞ্চল মন বা যাকে বলে মাঙ্কি মাইন্ড, সেটাকে শান্ত করার জন্য ধ্যানের মতো একটি বিষয়কে বিজ্ঞানসম্মতভাবে গ্রহণ করলেন, সেই অবিশ্বাস্য যাত্রাটি শ্রোতাদের সামনে তুলে ধরা। হ্যাঁ, এই জার্নিটা আসলেই ফ্যাসিনেটিং। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। কারণ এটি পাহাড়ের চূড়ায় বসে থাকা কোনো সাধারণ আধ্যাত্মিক গুরুর গল্প নয়। এটি এমন একজনের গল্প যিনি একসময় মেডিটেশনকে কেবল হিপি বা বাস্তব বিবর্জিত মানুষদের কাজ বলে মনে করতেন। একদমই তাই। আর ড্যান হ্যারিসের এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটাই হলো এর শুরুটা। মানে এই যাত্রাটি শুরু হয়েছিল চরম এক বিপর্যয়ের মধ্য দিয়ে, এবং সেটাও সবার চোখের সামনে। ও হ্যাঁ, সেই বিখ্যাত টেলিভিশন মুহূর্তটা। ঠিক, সালটা ছিল 2004 জুনের 7 তারিখ। আমেরিকার অত্যন্ত জনপ্রিয় মর্নিং শো গুড মর্নিং আমেরিকাতে তিনি লাইভ নিউজ পড়ার দায়িত্বে ছিলেন। সব প্রস্তুতি সম্পূর্ণ, ক্যামেরার লাল বাতি জ্বলে উঠেছে, আর টিভির পর্দায় তাকে দেখছেন প্রায় 50 লাখ দর্শক। 50 লাখ? ভাবলেই তো নার্ভাস লাগে। হ্যাঁ, আর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কোলেস্টেরলের ওষুধ নিয়ে একটি সাধারণ খবর পড়ার সময় হঠাৎ করেই তার শরীরের ভেতরে যেন কোনো একটা সুইচ অফ হয়ে যায়। এ দৃশ্যটা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। মানে একজন পেশাদার ব্রডকাস্টার, যার কাজই হলো অনর্গল কথা বলে যাওয়া, তিনি হঠাৎ করে লাইভ ক্যামেরার সামনে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছেন। ঠিক, ড্যান পরে বলেছিলেন যে তার মনে হচ্ছিল যেন চারপাশের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তার উপর আছড়ে পড়ছে। হ্যাঁ, হৃৎপিণ্ডের স্পন্দন প্রচণ্ড বেড়ে যায়, মুখ পুরোপুরি শুকিয়ে আসে, আর চরম আতঙ্কে তার শ্বাস আটকে আসতে থাকে। টেলিভিশনের পর্দায় লাখ লাখ মানুষ দেখছিল কিভাবে তিনি ক্যামেরার সামনে অসহায় হয়ে পড়েছেন। আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে অন্য একজন উপস্থাপককে খবর পড়ার দায়িত্ব দিয়ে তাকে স্ক্রিন থেকে সরে যেতে হয়। হ্যাঁ, কিন্তু এই চরম লজ্জাজনক ঘটনাটি কিন্তু হঠাৎ করে একদিন আকাশ থেকে পড়েনি, তাই না? এর পেছনে একটা বিশাল মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট ছিল। একদম ঠিক বলেছেন। এবিসি নিউজে কাজ করার সময় ড্যান পিটার জেনিংসের মতো একজন কিংবদন্তি এবং একই সঙ্গে অত্যন্ত কঠোর বসের অধীনে কাজ করতেন। হ্যাঁ, নিউজ ইন্ডাস্ট্রির ওই তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করাটা তো এমনিতেই বিশাল চাপের। রাইট। ড্যান সবসময় তার কেরিয়ার নিয়ে এক ধরনের চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন। মানে মনে হতো এই বুঝি তার জায়গাটা অন্য কেউ নিয়ে নিল। তার উপর আবার তিনি তো যুদ্ধক্ষেত্রেও গিয়েছিলেন। হ্যাঁ, 9/11-এর পর ড্যান আফগানিস্তান ও ইরাকের মতো যুদ্ধক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্টিং করেছেন। দিনের পর দিন যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা, মৃতদেহ দেখা, গুলির শব্দ, এগুলো তার অবচেতন মনে গভীরভাবে ট্রমা তৈরি করেছিল। এই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর স্বাভাবিক জীবনে মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হতে পারে সেটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। আসলে বোঝাও মুশকিল। সেই তীব্র মানসিক অবসাদ এবং ডিপ্রেশন থেকে বাঁচতে ড্যান এক পর্যায়ে কোকেইন এবং এক্সট্যাসির মতো মাদকের আশ্রয় নেন।
তার মনে হয়েছিল এই মাদকগুলোই হয়তো তাকে সেই মানসিক শূন্যতা থেকে সাময়িকভাবে মুক্তি দেবে। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল ডাক্তার অ্যান্ড্রু ব্রটম্যানের বিশ্লেষণ। ড্যান যখন এই প্যানিক অ্যাটাকের কারণ খুঁজতে ব্রটম্যানের কাছে যান, তখন ডাক্তার তাকে একটা দারুণ মনস্তাত্ত্বিক মেকানিজম বা প্রক্রিয়া বুঝিয়েছিলেন। ও আচ্ছা, কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন যে তার এই প্যানিক অ্যাটাকের আসল কারণ ছিল ওই মাদকগুলোই। মানুষের মস্তিষ্কে বিপদের সময় রিয়্যাক্ট করার জন্য আদিম একটি প্রবৃত্তি রয়েছে, যাকে ফাইট অর ফ্লাইট রেসপন্স বলা হয়। হ্যাঁ, ওই টিকে থাকার আদিম প্রবৃত্তি। ঠিক। ড্যানের ক্ষেত্রে যেটা হয়েছিল, মাদকের কারণে তার ব্রেইনে অ্যাড্রেনালিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। ফলে লাইভ নিউজ পড়ার সময় কোনো বাস্তব বিপদ না থাকা সত্ত্বেও তার মস্তিষ্ক তাকে সিগন্যাল দিচ্ছিল যে সে চরম বিপদে আছে এবং তাকে এখনই পালাতে হবে। মানে এই আদিম সার্ভাইভাল মেকানিজমটাই লাইভ টিভিতে তার নিজের বিরুদ্ধে কাজ করেছিল। একদম তাই। এটি অনেকটা একটি গাড়ির ইঞ্জিনকে রেড লাইনের বাইরে গিয়ে দিনের পর দিন চালানোর মতো। মানে বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে গাড়িটি হাইওয়েতে প্রচণ্ড বেগে ছুটছে, কিন্তু ভেতরের মেকানিজম এতটাই ওভারহিট হয়ে গেছে যে ইঞ্জিনটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় ছিল। দারুণ একটা উপমা দিয়েছেন। ড্যানের কেরিয়ারের দাড়িটি বাইরে থেকে অত্যন্ত সফল মনে হলেও তার ভেতরের ইঞ্জিনটি ওই দিন লাইভ টিভিতে পুরোপুরি বিকল হয়ে যায়। আর এই চরম বিপর্যয়ের পরই ড্যান বুঝতে পারেন যে তাকে তার জীবনযাত্রা পরিবর্তন করতেই হবে। হ্যাঁ, কারণ তার মনের ভেতরের এই যে লাগামহীন চিন্তা, যাকে তিনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু মনে করছিলেন, তাকে কোনোভাবে শান্ত করতে হবে। কিন্তু কিভাবে? মানে একজন চরম যুক্তিবাদী মানুষ যে সবকিছুকে প্রমাণ দিয়ে বিচার করে, সে কিভাবে মনের শান্তি খুঁজবে? এখান থেকেই তো তার সমাধান খোঁজার চেষ্টা শুরু হয়। আর এই যাত্রার শুরুতেই ঘটে এক মহাজাগতিক পরিহাস। প্যানিক অ্যাটাকের পর ড্যান যখন থেরাপি নিচ্ছিলেন, তখন পেশাগত জীবনেও তার একটা বড় পরিবর্তন আসে। ABC নিউজ থেকে তাকে হঠাৎ করেই ধর্ম ও আধ্যাত্মিকতা বিষয়ক রিপোর্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়। ভাবুন বিষয়টা। মানে একজন হার্ডকোর সিনিক্যাল নিউজ রিপোর্টার, যার কাজই হলো মানুষের কথার পেছনে সত্যতা আর ফাঁকফোকর খুঁজে বের করা, তাকে দায়িত্ব দেওয়া হলো আধ্যাত্মিকতা নিয়ে কাজ করা। হ্যাঁ, এই সুবাদেই একার্ট টোল এবং দীপক চোপড়ার মতো বিশ্বের বিখ্যাত সব সেলফ হেল্প গুরুদের সাথে তার সাক্ষাৎ হতে শুরু করে। আচ্ছা, আমার এখানে একটা যৌক্তিক প্রশ্ন আছে। কি প্রশ্ন? একজন হার্ডকোর নিউজ রিপোর্টার, মানে যিনি সত্য উদ্ঘাটন করেন, তিনি কেন হঠাৎ করেই সেলফ হেল্প গুরুদের কথায় প্রভাবিত হতে যাবেন? তার তো প্রথমেই এগুলো বাতিল করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। আসলে যখন মানুষ মানসিকভাবে বিপর্যস্ত থাকে এবং তার নিজের মনের কণ্ঠস্বরই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, তখন সে যে কোনো জায়গা থেকেই মুক্তি খুঁজতে চায়। ড্যানও সমাধান খুঁজছিলেন। তার মানে তিনি পুরোপুরি অন্ধভাবে তাদের বিশ্বাস করছিলেন? না, ঠিক তা নয়। একার্ট টোলের ইগো এবং বর্তমান মুহূর্তে বেঁচে থাকার ধারণাগুলো ড্যানের কাছে যৌক্তিক মনে হলেও তাদের দেওয়া সমাধানগুলো ছিল চরম অবাস্তব। তারা বলতেন যে তারা কখনোই রাগেন না বা স্ট্রেস অনুভব করেন না। এটা তো ড্যানের কাছে হাস্যকর এবং ছদ্মবিজ্ঞানে ভরা মনে হওয়ার কথা। একদম। ড্যানের সাংবাদিক সত্তায় তাকে অন্ধভাবে সবকিছু বিশ্বাস করা থেকে বাঁচিয়েছিল। কেউ যদি বলে ট্রাফিক জ্যামে তার বিরক্তি লাগে না, তাহলে সে নিশ্চয়ই মিথ্যা বলছে। ঠিক। এই সেলফ হেল্প গুরুদের অবাস্তব কথাবার্তা থেকে হতাশ হয়ে ড্যান যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিলেন, তখনই তিনি এমন একজনের খোঁজ পান যিনি বিজ্ঞান ও মনস্তত্ত্বের ভাষায় তাকে নতুন পথ দেখান। হ্যাঁ, ডাক্তার মার্ক অ্যাপস্টাইন। তার লেখার মাধ্যমেই ড্যান বৌদ্ধ দর্শনের একটি যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পান। আর এখানেই তিনি প্রথম সেই ইমপারমানেন্স বা অস্থায়িত্ব এবং মাঙ্কি মাইন্ড সম্পর্কে জানতে পারেন, তাই না? ঠিক। তিনি বুঝতে পারেন আমাদের মন কিভাবে একটা বানরের মতো এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফাতে থাকে। এরপরই তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। সেই স্পিরিট রক রিট্রিট। হ্যাঁ, জোসেফ গোল্ডস্টিনের পরিচালনায় ক্যালিফোর্নিয়ার স্পিরিট রকে 10 দিনের একটি নীরব রিট্রিট বা সাইলেন্ট রিট্রিটে অংশ নেন ড্যান। এই 10 দিন কিন্তু ড্যানের জন্য প্রথম দিকে চরম যন্ত্রণাদায়ক ছিল। মানে মেঝেতে বসে থাকা শারীরিক কষ্ট আর মনের লাগামহীন চিন্তার স্রোত তাকে পাগল করে তুলছিল। একদম, কারণ আমরা তো অভ্যস্ত নই এভাবে চুপচাপ বসে থাকতে। ধ্যানের সময় ড্যানের মাথায় অস্কার পুরস্কার জেতার চিন্তা থেকে শুরু করে দুপুরে কি খাবেন এমন সব অদ্ভুত চিন্তা আসছিল। মানে এটি প্রমাণ করে যে ধ্যান মানেই মনকে সম্পূর্ণ শূন্য করে ফেলা নয়। ঠিক বলেছেন। মাইন্ডফুলনেস আসলে মনকে শূন্য করা নয়। স্পিরিট রকে ড্যানকে
জলপ্রপাতের উপমাটি দেওয়া হয়েছিল। জলপ্রপাতের উপমা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মানে জলপ্রপাতের তীব্র বেগে পড়া পানিগুলো হলো আমাদের অগণিত চিন্তা ও আবেগ, আর মাইন্ডফুলনেস হলো সেই জলপ্রপাতের ঠিক পেছনের একটি ফাঁকা জায়গা, ও আচ্ছা। যেখান থেকে দাঁড়িয়ে পানির প্রবাহ দেখা যায়, কিন্তু পানিতে ভিজতে হয় না। হঠাৎ একদিন রিট্রিটে ড্যানের মনোযোগ সম্পূর্ণ পাল্টে যায়। তিনি চয়েসলেস অ্যাওয়ারনেসের স্তরে পৌঁছান। এই স্তরটা আসলে কি? এখানে তিনি নিজের ইগো বা বিচার বিশ্লেষণ ছাড়াই চারপাশের সবকিছু গভীরভাবে অনুভব করতে শুরু করেন। পাখির ডাক, হাঁটুর ব্যথা, বাতাসের শব্দ সবকিছুই তিনি অবজেক্টিভলি দেখতে পান। মানে রিট্রিট থেকে ফিরে ড্যান বুঝতে পারেন যে এই মাইন্ডফুলনেস শুধু আধ্যাত্মিক কোনো বিষয় নয়, বরং এটি বাস্তব জগতেও কাজ করে। কিন্তু তার মতো একজন যুক্তিবাদী মানুষের কাছে এটি প্রমাণের জন্য বিজ্ঞানের দরকার ছিল। হ্যাঁ, আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ বিজ্ঞান সত্যিই তাকে সেই প্রমাণটা দিয়েছিল। ড্যান আবিষ্কার করেন যে এমআরআই স্ক্যানে দেখা গেছে ধ্যান মানুষের ব্রেনের গঠন পরিবর্তন করতে পারে। একদম। ধ্যান করলে ব্রেনের যে অংশে আত্মসচেতনতা এবং সহানুভূতি থাকে সেখানকার গ্রে ম্যাটার বৃদ্ধি পায়। আর স্ট্রেস বা চাপ গ্রহণকারী অংশটি সংকুচিত হয়ে যায়, তাই না? ঠিক। এই নিউরোপ্লাস্টিসিটির ধারণা প্রমাণ করে যে সুখ বা মনোযোগ কোনো জন্মগত স্থির বিষয় নয়। এটি অনেকটা জিমে গিয়ে মাসল তৈরির মতোই, মানে অনুশীলন করে বাড়ানো সম্ভব। ব্রেইনের জন্য ফোকাস ফিরিয়ে আনাটা হলো জিমে করা একটা রেপের মতো। দারুণ বলেছেন। আর এই বৈজ্ঞানিক প্রমাণের কারণেই শুধু সন্ন্যাসীরা নয়, সিলিকন ভ্যালি, জেনারেল মিলসের মতো কর্পোরেট দুনিয়া, এমনকি ইউএস মেরিনরাও এখন ফোকাস বাড়াতে মাইন্ডফুলনেসের অনুশীলন করছে। কিন্তু ড্যান তো এটা তার সহকর্মীদের কাছে সরাসরি মেডিটেশন নামে চালাতে পারতেন না। তারা তো হাসাহাসি করত। হ্যাঁ, আর সে কারণেই ড্যান 10% হ্যাপিয়ার কথাটি আবিষ্কার করেন। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং এটি হলো যে কোনো পরিস্থিতিতে অন্ধের মতো রিয়্যাক্ট করার বদলে একটু থেমে রেসপন্স করার একটি যৌক্তিক ক্ষমতা। ঠিক। কিন্তু ড্যান ব্যক্তিগতভাবে শান্ত হলেও তার মনে একটি দ্বন্দ্ব রয়ে গিয়েছিল। হ্যাঁ, ধ্যান বা মাইন্ডফুলনেস কি মানুষের উচ্চাকাঙ্ক্ষা বা কেরিয়ারের জেদ কমিয়ে দেয়? প্রতিযোগিতামূলক পেশায় এই অতিরিক্ত ভালো মানুষই কি একজন মানুষকে দুর্বল করে দেয় না? ড্যানের মনেও ঠিক এই প্রশ্নটাই ছিল। তার এজ বা ক্ষুরধার মানসিকতা কি হারিয়ে যায়? এই প্রশ্নের উত্তরে ড্যান যখন ডালাই লামার সাক্ষাৎকার নেন, তখন তিনি একটি অদ্ভুত কিন্তু কার্যকরী উপদেশ পান। হ্যাঁ, ডালাই লামা বলেছিলেন, নিজের ক্যারিয়ার ও স্বার্থের জন্য হলেও মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। ঠিক। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখব বিজ্ঞান প্রমাণ করেছে সহমর্মিতা বা দয়া দেখালে মানুষের স্ট্রেস হরমোন কমে যায়, মানে কর্টিজল কমে যায়। আচ্ছা, তার মানে বসের সাথে রাগারাগি বা সহকর্মীদের সাথে প্রতিযোগিতায় মেতে থাকার চেয়ে তাদের প্রতি সহমর্মী হলে আলটিমেটলি নিজেরই কাজের ফোকাস ও সফলতা বাড়ে। একদম। ড্যান মার্ক এপস্টাইনের কাছ থেকেও শিখেছিলেন যে ফলাফল নিয়ে অতিরিক্ত আসক্তি না রেখে নিজের সেরাটা দেওয়াটাই হলো মূল কাজ। ড্যানের বাবার একটি দারুণ কথা ছিল, নিরাপত্তার মূল্যই হল নিরাপত্তাহীনতায় ভোগা। ড্যান এটিকে রিফাইন করে বুঝলেন যে নিরাপত্তাহীনতা বা চিন্তা করা ততক্ষণই ভালো যতক্ষণ তা গঠনমূলক কাজে লাগে। হ্যাঁ, তারপর সেই টেনশনটাকে ছেড়ে দিতে হয়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? ড্যান হ্যারিসের গল্প আমাদের শেখায় যে ধ্যান আপনাকে ভাসমান কোনো জাদুকর বানিয়ে দেবে না, বা আপনার জীবনের সব সমস্যা জাদুর মতো গায়েব করে দেবে না। একদমই না। কিন্তু এটি আপনাকে সেই সমস্যাগুলো আরও ভালোভাবে মোকাবেলা করার মানসিক শক্তি দেবে। ঠিক, এটি আসলে আপনার ব্রেনের একটি নিখাদ ব্যায়াম। হ্যাঁ, আর নিউরোপ্লাস্টিসিটির কারণে আমরা জানি যে আমাদের মস্তিষ্ক অভিজ্ঞতার উপর ভিত্তি করে বদলায়। এই আলোচনার শেষে শ্রোতাদের ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা জানলাম যে আমাদের ব্রেইন প্রতিদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিজেকে নতুন করে সাজায়। কিন্তু বর্তমান যুগে আমাদের প্রতিদিনের জীবন এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের মনোযোগ কমিয়ে দেয়। যেমন সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন। ঠিক, এগুলো আমাদের আরও বেশি রিয়্যাক্টিভ বা রাগী করে তোলে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সামাজিকভাবে আমাদের ব্রেনকে উল্টোভাবে প্রোগ্রাম করছি? এটা সত্যিই একটা গভীর চিন্তার বিষয়। হ্যাঁ, আমরা কি প্রযুক্তি আর ব্যস্ততার চাপে আমাদের সেই 10% সুখ প্রতিদিন হারিয়ে ফেলছি না? ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।